হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কোনো সিনেমা রিভিউ করব না। আজকে আমি আপনাদের একটু টাইম মেশিনে করে ৩৮ বছর আগে নিয়ে যাব। ভাবা যায় সম্পূর্ণ ব্যস্ত একটি শহর হঠাৎ করে রাত ৯টার আগে নিস্তব্ধ হয়ে যায়। ঘরের গৃহিণী তার সকল কাজকর্ম তাড়াতাড়ি গুছিয়ে টিভি সেটের সামনে ৯টার আগে বসতে হবে। অফিসের বড় কর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাই তড়িঘড়ি করে প্রতি সপ্তাহের দ্বিতীয় মঙ্গলবার রাত ৯টার আগে বাসায় টিভি সেটের সামনে এসে বসতে হবে। কারণ তখনই শুরু হবে হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় হাস্য রসবসা ধারাবাহিক বহুব্রীহি। আজকে সেই বহুব্রীহি নাটকেরই একটা রিভিউ করব আপনাদের সাথে। আর বরাবরের মতোই রয়েছে কুইজ। আপনারা যারা কুইজে অংশগ্রহণ করতে চান ঝটপট ভিডিওটি দেখে কুইজের প্রশ্নোত্তরটি নিচে কমেন্টস করে জানিয়ে দেন। কুইজের নির্দেশিকা দেওয়া হচ্ছে উপরে ক্যাপশনে, দেখে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সাধারণত কোনো গল্প বা উপন্যাস থেকে একটি নাটক বা সিনেমা তৈরি করা হয়, কিন্তু এই বহুব্রীহি নাটকটি আগে সম্প্রচারিত হওয়ার পর তার পপুলারিটি দেখার পরে হুমায়ুন আহমেদ স্যার পুরো একটা উপন্যাস লিখে ফেললেন। খুব আশ্চর্যজনক একটা বিষয়, তাই না? যে আমরা যেখানে আগে কোনো একটা উপন্যাস থেকে একটা গল্প বা একটা সিনেমা তৈরি করতাম, সেখানে কিনা বহুব্রীহি নাটকটি আগে তৈরি করা হলো এবং সেই নাটকের জনপ্রিয়তা মানুষের কাছে এতটাই ছড়িয়ে গেল যে হুমায়ুন আহমেদ স্যার পরবর্তীতে একটি উপন্যাস লিখে ফেললেন। বরাবরের মতো হুমায়ুন আহমেদ স্যার তার নাটক বা তার গল্প বা তার উপন্যাসের মধ্যে সবসময় মধ্যবিত্ত একটি পরিবারকে তুলে ধরার চেষ্টা করতেন। একবার হুমায়ুন আহমেদ স্যার এরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে কেন তিনি আসলে মধ্যবিত্তদেরকে টার্গেট করে তার এই ধারাবাহিক উপন্যাসগুলো লিখেন বা ধারাবাহিক নাটকগুলো তিনি লিখতেন। তিনি বলেছিলেন সেই সময়কার মানুষের আসলে বিনোদনের একটি মাধ্যম ছিল বিটিভি। পুরো পরিবার মিলে একটা বিটিভির সামনে বসে টিভি সেটের মধ্যে তারা নাটক বা ধারাবাহিক নাটকগুলো উপভোগ করত। পরিবার কেন্দ্রিক এই আনন্দকে বাড়িয়ে রাখার জন্য, বাড়িয়ে তোলার জন্য তিনি সবসময় মধ্যবিত্তদেরকেই টার্গেট করতেন, যাতে এই মধ্যবিত্তরাই নাটক বা এই সিনেমা বা গল্প উপন্যাসগুলো তাদের নিজের মধ্যে ধরে রেখে তাদের নিজের একটা প্রতিচ্ছবি সেই গল্প, সেই নাটক বা সেই সিনেমায় উপস্থাপন করতে পারেন। কি আজব রকমের একটা থিওরি ছিল হুমায়ুন আহমেদ স্যারের, কতটা ন্যাচারাল। সে সময় মানুষ চিন্তা করতো দর্শকরা কি ধরনের নাটক উপভোগ করবে এবং কোন সময় বসে তারা উপভোগ করবে, তার উপর বেস করে স্ক্রিপ্টিং করে তৈরি হতো একটি নাটক। এই নাটকটার মধ্যে আবুল হায়াত বা সোবহান সাহেব একটি অন্যরকম চরিত্র। তিনি সবসময় সমস্যা নিয়ে প্রশ্ন করতে বা সমস্যা নিয়ে চিন্তা করতে ভালোবাসেন। সোবহান সাহেব বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তিনি চিন্তা করেন। কখনো চিন্তা করেন এই পৃথিবী থেকে মাছ জিনিসটা হারিয়ে যাচ্ছে কিনা, বা কখনো উনি চিন্তা করেন যে মানুষ না খেলে কি পরিমাণ কষ্ট হয়, সেই কষ্টের উপলব্ধি করার জন্য তিনি না খেয়ে থাকতেন। হুমায়ুন আহমেদ স্যার খুব ট্রিক করে এই নাটকের প্রতিটা পুরুষ চরিত্রকেই একটু পাগলা কিসিমে তৈরি করে দিয়েছিলেন। আর এই নাটকে প্রত্যেকটা নারী চরিত্রকে উনি দিয়েছিলেন প্রচন্ড রকমের বুদ্ধিমত্তার মধ্যে। যদি বিশ্বাস না হয় তাহলে এই পুরো ধারাবাহিক নাটকে আপনারা দেখবেন, দেখার পরেই বুঝবেন যে এখানে যতগুলো পুরুষ ক্যারেক্টার দেখানো হয়েছে, এই পুরুষ ক্যারেক্টার গুলোর মধ্যে একটা পাগলামি কিসিমের স্বভাব রয়েছে, আর মহিলা ক্যারেক্টার গুলোর মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা সম্পন্ন একটি চরিত্র। তবে এইসব চরিত্রগুলোর মধ্যে আসাদুজ্জামান নূরের চরিত্রটি সম্পূর্ণ আলাদা ছিল। পুরুষ চরিত্রে অভিনয় করেও তাকে হুমায়ুন আহমেদ স্যার একটা বুদ্ধিমত্তার পরিচয়ে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করেছিলেন। তার মধ্যে ছিল সব ধরনের বুদ্ধি, মতামত দেওয়ার ক্ষমতা। তিনি সেই জন্য এই নাটকে একটি মতামত সেন্টার বা মতামত কেন্দ্র তিনি তুলে ধরেছিলেন, যেখানে মানুষ সমস্যা নিয়ে আসবে এবং তিনি সেই সমস্যার সলিউশন গুলো করে দিবেন। কি আজগবি একটা গল্প মনে হচ্ছে না? আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এই নাটকে একটা বোকা ডাক্তার চরিত্র রয়েছে, আফজাল শরীফ সেই চরিত্রটি করেছেন। আফজাল শরীফ এত সুন্দরভাবে এই নাটকে তার চরিত্রটি মানুষের মধ্যে ইনহেল করানোর চেষ্টা করেছেন, যেখানে সেই সময়কার মেডিকেলের পড়ুয়া শিক্ষার্থী বা ডাক্তাররা রাস্তায় হুমায়ুন আহমেদের কুশপুত্তলিকা পুড়িয়েছিলেন। তাদের ভাষ্য মতে তারা বলেছেন যে হুমায়ুন আহমেদ ডাক্তার বা মেডিকেলের ছাত্রদেরকে নিয়ে এক ধরনের হাস্যরস একটা চরিত্র তুলে ধরার চেষ্টা করছেন। বুঝতে পারেন একটা নাটকে ছোট্ট একটা ক্যারেক্টার কিভাবে সেই সময়কার মানুষের মনের মধ্যে এমন ভাবে দাগ কেটে দিয়েছিল যে মানুষ সেখান থেকে বিদ্রোহ করার চিন্তা ভাবনা করছিল। বহুব্রীহি নাটকটি শুধুমাত্র হাসির কোনো নাটক ছিল না। তৎকালীন সেই সময়ে রাজাকার শব্দটি
টিভি চ্যানেলের মধ্যে সরাসরি বলা এক ধরনের একটা অপরাধ ছিল। হুমায়ূন আহমেদ সাহেব সেই জিনিসটি জানতেন। তিনি কি করলেন, গল্পের খাতিরে একটি টিয়া পাখিকে তুই রাজাকার কথাটা শিখালেন এবং পুরো শুটিং ইউনিটের সব লোক টিয়া পাখিকে তুই রাজাকার কথাটা শেখানোর অনেক চেষ্টা করলো, কিন্তু টিয়া পাখি বলতে পারলো না। পরবর্তীতে একটা টেপ রেকর্ডারের মধ্যে তুই রাজাকার কথাটা রেকর্ড করে টিয়া পাখির কানের সামনে 24 ঘন্টা তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার কথাটি উপস্থাপন করালো। অবশেষে নাটকের শেষ 2 পর্বে টিয়া পাখি তুই রাজাকার শব্দটি উচ্চারণ করলো। বিশ্বাস করবেন, সেই সময়কার আমলে যখন টিভিতে একটা টিয়া পাখি তুই রাজাকার কথাটা বলছে, তখন টিভির অপোজিট পাশে দর্শকের মন সম্পূর্ণ রকমের হালকা হয়ে গিয়েছিল। তাদের মনে মুক্তিযুদ্ধের চেতনা, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি মানুষের যে মমত্ববোধ, মানুষ যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, দেশ স্বাধীন করেছে, তার একটা মনোভাব তাদের মধ্যে ফুটে উঠেছিল। হুমায়ূন আহমেদ স্যার এই 2 পর্বের লাস্টের 2 পর্বেতেই উনি যখন মুক্তিযুদ্ধ নিয়েই পুরো নাটকটি শেষ করেছেন। ধারণা করা হয় বা কিছু কিছু ক্ষেত্রে সোর্সিং এ বলা হয় যে এরপরে হুমায়ূন আহমেদ আগুনের পরশমণি সহ আরো বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা এবং বই লেখার চেষ্টা করেছেন এবং সেগুলো পাবলিশ করেছেন। এখন আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আপনাদের বলতে হবে ধারাবাহিক এই নাটকটির মধ্যে বোকা ও নার্ভাস ডাক্তার চরিত্রটি কোন গুণে করেছেন। অভিনেতার নাম কমেন্ট বক্সে জানাবেন। আর জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজের নির্দেশিকা বিস্তারিত ক্যাপশন দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। তো ঝটপট কুইজের উত্তর দিন, নাটকটি দেখতে থাকুন এবং আমাদের সিনেমা পেজের সাথে থাকুন। আমি লোকমান আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো সিনেমা কিংবা নতুন কোনো ধারাবাহিক নাটকের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি চিল করুন। টাটা।